আচ্ছা, আজকে আমরা শুরু করছি লজিক অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। তো এটা হচ্ছে আমাদের কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ো তাদের ACCT 1 ফার্স্ট সেমিস্টারে ACCT 1 সাবজেক্ট হিসেবে আছে, পেপার হিসেবে আছে। আর যারা অন্য ইউনিভার্সিটিতে পড়ো তাদের এটা হয়তো সেকেন্ড সেমিস্টারেও থাকতে পারে বা থার্ড সেমিস্টারেও থাকতে পারে। তা মধ্যে কথা আমরা পড়বো বুলিয়ান লজিক অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। লজিক একটা জিনিস, বুলিয়ান অ্যালজেব্রা আরেকটা জিনিস। একদমই সহজ জিনিস, এর মধ্যে ম্যাথামেটিক্স কম আছে, এখানটায় লজিক্যাল পার্ট বেশি আছে। দেখো পড়তে ভালো লাগবে আশা করি। তো আমরা আপাতত লজিকটা দিয়ে শুরু করি। লজিক না হলে বুলিয়ান অ্যালজেব্রাটা একটু সমস্যা হবে, সেই জন্য লজিক দিয়ে শুরু করছি। তো আমরা লজিকের যে নোট আছে সেই নোটের প্রথম যে ডেফিনেশন আছে সেটার নাম হচ্ছে প্রপোজিশন। তা প্রপোজিশন মানে কি আমরা সেটা আগে দেখি। তো প্রপোজিশনের আমাদের নোটে যেটা লেখা আছে বা বোর্ডে যেটা লিখেছি তার ডেফিনেশন হচ্ছে প্রপোজিশন ইজ এ ডিক্লারেটিভ স্টেটমেন্ট। আচ্ছা, ডিক্লারেটিভ কথাটা আপাতত আমরা ভুলে যাই, প্লেন এরম ভাবে প্রপোজিশন ইজ এ স্টেটমেন্ট দ্যাট ইজ আইদার ট্রু অর ফলস বাট নট দ্য বোথ। তো আমরা ডেফিনেশন পড়ে সেরকম কিছু বুঝতে পারবো না। আমরা একটা এক্সাম্পল নিই। ধরো বললাম, সাপোজ আমি বললাম ধরো যে টুডে ইজ ভেরি হট, মানে আজকে প্রচণ্ড গরম, মানে ধরো আমার গরম লাগছে। তা আমার গরম লাগছে মানে এই নয় যে তোমারও গরম লাগবে, তোমার গরম নাই লাগতে পারে। তাহলে এই যে আমি স্টেটমেন্টটা দিলাম, যে ডিক্লারেশনটা দিলাম যে টুডে ইজ ভেরি হট, আমরা যদি বোর্ডে লিখি টুডে টুডে ইজ ভেরি হট, এটা আমার বক্তব্য, ঠিক আছে? তো এই স্টেটমেন্টটা যখন তোমার কাছে যাবে তখন ভেরি না হয়ে, মানে অতটাও গরম না, আছে অল্প, লিটল হট, টুডে ইজ লিটল হট। তোমার কাছে বক্তব্যটা, আমার কাছে এইটা ট্রু ছিল, তোমার কাছে কিন্তু এটা ট্রু নয়, তোমার কাছে এইটা ভেরির জায়গায় যদি আমি লিটল লিখে দিই তাহলে এবার ঠিকঠাক মনে হচ্ছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে কারোর গরমই লাগছে না আজকে, তাহলে টুডে ইজ ভেরি হট সেটা তার কাছে একদম পুরোপুরি ফলস, ঠিক আছে? তাহলে আমি যেটা বক্তব্য বলতে চাইছি, যে আমি যেটা বললাম যে টুডে ইজ ভেরি হট, এটা কিন্তু সবারই ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রযোজ্য নয় মানে সবারই ক্ষেত্রে ঠিক মনে হচ্ছে না। আমার কাছে ট্রু, কিন্তু তোমার কাছে গিয়ে মেবি সেটা ফলস হতেই পারে। শুধু আমি একটা এক্সাম্পল দিলাম, এবং প্রচুর শব্দ আছে, প্রচুর শব্দ বলছি, প্রচুর ওয়ার্ড আছে যেগুলো কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। তাহলে এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা যেমন ম্যান টু ম্যান ভ্যারি করছে, তাহলে এটা কাউরির কাছে ট্রু, কাউরির কাছে ফলস। তাহলে দিস উইল নট বি এ প্রপোজিশন। পরিষ্কার লেখা আছে দ্যাট ইজ আইদার ট্রু, মানে স্টেটমেন্টটা হয় ট্রু হবে, ট্রু মানে সবারই কাছে, প্রত্যেকের কাছে যেন সেটা সবসময় ট্রু হয়, বা ফলস মানে সবসময় ফলস হয় সবারই কাছে, বাট নট দ্য বোথ। কিন্তু দুটোই একসাথে হলে হবে না, কাউরির কাছে ট্রু কাউরির কাছে ফলস এরকম হলে হবে না। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 2+2 = 4 লিখলাম। তো 2+2 = 4, এইটা ফলস কেউ কি বলতে পারবে? এটাও তো একটা স্টেটমেন্ট, এটাও একটা বক্তব্য, যে দুইয়ের সাথে আমি যদি ভাষায় লিখি 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়। তাহলে এই যে বক্তব্যটা আমি দিলাম, যার ম্যাথামেটিক্যাল ভার্সন হচ্ছে এটা, তো সেইটা কি কেউ ফলস বলবে? এটা থ্রু আউট ইউনিভার্স দিস ইজ ট্রু, তাহলে দিস ইজ এ প্রপোজিশন। আচ্ছা, আমি আরো একটা নিই। 2+2 = কেউ 5 লিখলো, তাহলে 2+2 = 4 ইজ অলওয়েজ ট্রু, বাট 2+2 = 5, এটাকে কি কেউ ট্রু বলবে? এটাকে সবাই ফলস বলবে। অল ইউনিভার্সের প্রত্যেকটা ব্যক্তি একে ফলস বলবে, কেউ ট্রু বলবে না। তাহলে এর একটাই ভ্যালু, সেটা হচ্ছে ফলস। তাহলে এটাও একটা প্রপোজিশন। তাহলে এটাও প্রপোজিশন, এটাও প্রপোজিশন, কিন্তু এটা ট্রু প্রপোজিশন, এটা ফলস প্রপোজিশন। আর এটা ট্রুও হচ্ছে ফলসও হচ্ছে, মানে ম্যান টু ম্যান ভ্যারি করছে। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে। কাউরির কাছে টুডে ইজ ভেরি হট, কাউরির কাছে টুডে ইজ লিটল হট, কাউরির কাছে টুডে ইজ কোল্ড, এটসেট্রা এটসেট্রা। দেয়ারফর এর দুটো ভ্যালুই আছে, কিন্তু দুটো ভ্যালু থাকলে নট দ্য বোথ, দুটো ভ্যালু থাকলে কিন্তু প্রপোজিশন হবে না। ম্যান টু ম্যান ভ্যারি করে গেছে, তার জন্য ট্রুথ ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে না।
এটা এটা অলওয়েজ ট্রু, ম্যান টু ম্যান ভ্যারি করছে না, দেয়ারফর দিস ইজ এ প্রপোজিশন অ্যান্ড ইট ইজ ট্রু প্রপোজিশন। এই পরের স্টেটমেন্টটা 2 + 2 = 5, দিস ইজ অলসো এ প্রপোজিশন, কারণ এটা একটাই ভ্যালু, ফলস, দেয়ারফর দিস ইজ অলসো এ প্রপোজিশন বাট দিস ইজ ফলস প্রপোজিশন। ক্লিয়ার? তাহলে আমরা তিন ধরনেরই এক্সাম্পল বললাম, একটা হচ্ছে প্রপোজিশন হবে না, আর একটা প্রপোজিশন এবং তার সেটা ট্রু, আর একটা হচ্ছে ফলস প্রপোজিশন, সরি আরেকটাও এটাও প্রপোজিশন কিন্তু এটা হচ্ছে ফলস, ঠিক আছে? আর এটা নট এ প্রপোজিশন, দিস ইজ নট এ প্রপোজিশন। এখানটা আমাদের একটা বক্তব্য আসে ট্রুথ ভ্যালু। ট্রুথ ভ্যালু, ট্রু আর ট্রুথ দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ট্রুথ ভ্যালু মানে এর সত্যতা বিচার করো, সেটা হতে পারে ট্রু, হতে পারে ফলস, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটু কনফিউশন হয় স্টুডেন্টদের। ট্রুথ ভ্যালু আর একটা হচ্ছে তারই দুটো ইয়ে, একটা ট্রু একটা ফলস, একটা সত্যতা বিচার করতে বলেছে, তার সে সত্যটা মানে সে যদি সত্যি হয় সে ট্রু হবে, আর সে যদি মিথ্যা হয় তাহলে ফলস হবে। দেখো দুটো বানানের পার্থক্য, TRUTH, ট্রুথ ভ্যালু, আর এটা ট্রু। তাহলে দিস ইজ এ প্রপোজিশন, এর ট্রুথ ভ্যালু কি? দিস ইজ ট্রু। তাহলে ট্রুথ ভ্যালু অফ দিস প্রপোজিশন ইজ ট্রু, দিস ইজ অলসো এ প্রপোজিশন। আর এর ট্রুথ ভ্যালু কি? ট্রুথ ভ্যালু অফ দিস প্রপোজিশন ইজ ফলস। ট্রুথ ভ্যালু অফ দিস প্রপোজিশন ইজ ট্রু, ট্রুথ ভ্যালু অফ দিস প্রপোজিশন ইজ ফলস। আর এর কোনো ট্রুথ ভ্যালুই নেই, আগে প্রপোজিশন হতে হবে তারপর তার ট্রুথ ভ্যালু আমরা ডিটারমিন করতে পারবো। যে প্রপোজিশনই নয় তার কিন্তু ট্রুথ ভ্যালু আমি বার করতে পারবো না। আশা করি প্রপোজিশন বুঝতে পেরেছো। এবার আমরা নোটে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো একটু লিখি বোর্ডে। তাহলে আমি নিচে এক্সাম্পল বলে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে সব প্রপোজিশনের এক্সাম্পল, আমার নোটেতেও আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে 2 + 2 = 4। 2 + 2 = 4, এটাকে কি কেউ কি ফলস বলবে? গোটা অল ওয়ার্ল্ডের প্রত্যেকটা ব্যক্তি সে কিন্তু 2 + 2 = 4 কে ফলসই বলবে, সরি ট্রুই বলবে, একে ফলস কেউ বলবে না। দেয়ারফর দিস ইজ এ প্রপোজিশন। আর এর ট্রুথ ভ্যালু কি? ট্রুথ ভ্যালু হচ্ছে ট্রু, বা আরো শর্টে যদি লিখতে যাই দিস ইজ এ ট্রু প্রপোজিশন, বা দিস ইজ এ প্রপোজিশন উইথ ট্রুথ ভ্যালু ট্রু, ঠিক আছে? আচ্ছা, 2 + 5 = 0, এটা কেউ কি বলবে যে সত্যি কথা? এটা তো সবসময় মিথ্যা কথাই হবে, তুমি যত মানুষকে জিজ্ঞেস করো ওকে মিথ্যাই বলবে। দেয়ারফর দিস ইজ এ প্রপোজিশন বাট ফলস প্রপোজিশন। ক্লিয়ার? দিস ইজ অলসো এ প্রপোজিশন বাট ফলস প্রপোজিশন। তারপরে বাইসাইকেল হ্যাভ 3 হুইলস, বাইসাইকেল মানে আমাদের যে সাইকেল, তার 3খানা চাকা থাকে, এটা কি কেউ ট্রু বলবে? এটাকে সবাই ফলস বলবে। দেয়ারফর দিস ইজ এ প্রপোজিশন বাট ফলস প্রপোজিশন। হলো 3 is greater than 4, দিস ইজ অবভিয়াসলি ফলস, কেউ ট্রু বলবে না। দেয়ারফর দিস ইজ অলসো এ প্রপোজিশন হুইচ ট্রুথ ভ্যালু ইজ ফলস। তারপর 7 ইজ প্রাইম, প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার ডেফিনেশন কি? যে ওই একে ওই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে না। যদি সংখ্যাটার প্রপার্টি এরকম থাকে তাহলে সেই সংখ্যাটাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 12, 12কে 1 আর 12 দিয়ে তো যাই, সেই সঙ্গে সঙ্গে দেখো 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 2 দিয়েও যায়। তাহলে 1 আর ও নিজে ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাচ্ছে 12কে। দেয়ারফর 12 ইজ নট এ প্রাইম নাম্বার, বাট 7 ইজ প্রাইম। ইয়েস, এটাকে সবাই ট্রু বলবে, কারণ 7কে 1 আর ও নিজে ছাড়া কেউ ভাগ করতে পারে না। দেয়ারফর দিস ইজ প্রপোজিশন, কারণ এর একটাই ভ্যালু, এবং দিস ইজ এ ট্রু প্রপোজিশন। এখানটায় যদি আমাদের এরম দিয়ে দিতাম 27, তাহলে দেখো এটা আর প্রাইম থাকতো না। কেন? কারণ একে 3 দিয়ে ডিভাইড করা যায়, আরো অনেক 9 দিয়েও ডিভাইড করা যায়, 3 9 27। তাহলে দিস ইজ এ 27 ইজ এ প্রাইম, এটা ফলস, একে কেউ ট্রু বলবে না, পৃথিবীর কেউ একে ট্রু বলবে না। তাহলে দিস ইজ এ প্রপোজিশন বাট ইটস ট্রুথ ভ্যালু ইজ ফলস। বোঝা গেল? এগুলো সব প্রপোজিশনের এক্সাম্পল। কাউরের হয়তো ভ্যালু ট্রু আছে, ট্রুথ ভ্যালু ট্রু আছে, কাউরের হয়তো ট্রুথ ভ্যালু ফলস আছে। এইবার আমরা দেখি যে প্রপোজিশন হবে না কোন টাইপের স্টেটমেন্টগুলো। নেক্সট আমাদের যেটা দেওয়া আছে
থার্ড প্যারাতে সাম দেখো ওখানটায় নোটে লেখা আছে sometime a statement cannot provide enough information to determine whether it is true or false. Those are not proposition. তাহলে এগুলো যেগুলো লিখেছি সেগুলো নট প্রপোজিশনের এক্সাম্পল। কি না, তো স্টেটমেন্টটা ট্রু না ফলস সেটা বোঝা যাচ্ছে না, মানে এখানটায় সাফিসিয়েন্ট ইনফরমেশন নেই যাতে করে ওটার এক্স্যাক্টলি ট্রু, মানে পৃথিবীর সবাই ওকে ট্রু বলছে বা পৃথিবীর সবাই ওকে ফলস বলছে সেটা বলতে পারা যাচ্ছে না। ঠিক আছে, তার মানে ওর ভেতরে এনাফ ইনফরমেশন নেই, তাহলে ওটা কাউরির কাছে ট্রু কাউরির কাছে ফলস, এই কেসটাই চলে আসছে, তখন সেটা নট প্রপোজিশন হবে। তাহলে আমাদের প্রথম যেটা দেওয়া আছে 1 নম্বরে দেখো লেখা আছে পিকাসোস পেন্টিং ইজ বিউটিফুল। পিকাসো বলে একজন ভদ্রলোক ছবি আঁকতেন। তো পিকাসো ছাড়াও আরো অনেক, লিওনার্দো এটার নাম শুনেছ, মোনালিসার ছবি। তো যাই হোক, পিকাসো বলে একজন ভদ্রলোক সে ছবি আঁকে, তার ছবি বলেছে ইজ বিউটিফুল, মানে পিকাসো খুব ভালো ছবি আঁকে। বেশ, হতেই পারে, কিন্তু আমার ভালো লাগে না। পিকাসো পেন্টিং ইজ বিউটিফুল এর সাথে আমি সহমত হতে পারছি না। যেমন টুডে ইজ ভেরি হট, তোমার কাছে গরম লাগছে, আমার কাছে নাও লাগতে পারে, হতেই পারে, এবং এটা বাস্তব। কিন্তু পিকাসো ভালো ছবি আঁকে, তাই বলে কি সবাই ওকে ভালো লাগবে, বা ওর প্রত্যেকটা ছবি কি সকলের ভালো লাগবে? তাহলে এই যে বিউটিফুল কথাটা, এর পরিমাপটা কিন্তু সঠিক বলা নেই। বিউটিফুল মানে কত বিউটিফুল, এটা কিন্তু এখানটাই বোঝা যাচ্ছে না। দেয়ারফর দিস ইজ নট এ প্রপোজিশন। বোঝা গেল? এই বিউটিফুল কথাটার জন্য এখানটায় বিউটিফুল মানে পরিমাণ কত। টুডে ইজ ভেরি হট, টুডে ইজ ভেরি হট মানে তুমি মানে হটের পরিমাণটা কত। আমার কাছে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, মানে 20 না 30 ডিগ্রি সেলসিয়াস মানে ধরো হট, ঠিক আছে। এবার ধরো কাউরির কাছে 25 ডিগ্রি সেলসিয়াস মানে হট। এবার দেখা যাচ্ছে আজকে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস মানে যার 25-এ হট লাগে সে বলবে ইয়েস টুডে ইজ ভেরি হট। আবার ধরো আমার 30-এ গরম, মানে গরম লাগা শুরু করে, তাহলে আজকে 27 যেহেতু, তাহলে আমি তো বলবো না টুডে ইজ ভেরি হট নয়। তো সেরকমই বিউটিফুল এর পরিমাণ কত সেটা দেওয়া নেই বলে দিস ইজ নট এ প্রপোজিশন। আর প্রপোজিশন হলে তার ট্রুথ ভ্যালু বের করা যায় না, ট্রুও হবে না ফলসও হবে না, মনে ওই দিকে আমি তাকাবোই না। দ্বিতীয় হচ্ছে হি ইজ এ ম্যাথামেটিশিয়ান, সে গণিতজ্ঞ বা সে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে। তাহলে এটা কেন প্রপোজিশন হলো না? এই হি মানে কি? রাম, শ্যাম, রহিম, যদু, আমি, তুমি না কে? হি মানে কে? এখানটা কিন্তু আইডেন্টিফাই করা গেল না। তাহলে এইটা হচ্ছে একটা ভেরিয়েবলের মতন কাজ করেছে। তুমি যদি এখানটায় লিখতে যে রহিম বা রাম, ধর আমি লিখেছি রহিম ইজ এ ম্যাথামেটিশিয়ান, তাহলে এই তখন কিন্তু এটা প্রপোজিশন হয়ে যেত। কেন? কারণ যদি রহিম অঙ্ক নিয়ে পড়াশোনা করে থাকে, তাহলে ইয়েস অঙ্ক নিয়ে পড়েছে, এটা পৃথিবীর সবাই জানে, মানে ধরে নিচ্ছে আর কি সবাই জানে, তাহলে এটা পৃথিবীর সবাই জানে, তাহলে সকলের কাছে একটাই ভ্যালু, রহিম ইজ এ ম্যাথামেটিশিয়ান। ইয়েস, দিস ইজ প্রপোজিশন অ্যান্ড দিস ইজ ট্রু প্রপোজিশন। ধরে নিচ্ছি রাম অঙ্ক নিয়ে পড়েনি, তাহলে এটা সবাই জানে যে রাম অঙ্ক নিয়ে পড়েনি, তাহলে রাম ইজ এ ম্যাথামেটিশিয়ান, এটা সবাই বলবে ফলস, পৃথিবীর সকলে বলবে ফলস, তাহলে সেটাও প্রপোজিশন হতো, বাট ফলস প্রপোজিশন হতো। কিন্তু হি মানে হু ইজ হি, সেটা আমরা বুঝতে পারিনি, এটা ভেরিয়েবলের মতন কাজ করছে, মানে এনাফ ইনফরমেশন দেওয়া নেই, সেই জন্য দিস ইজ নট এ প্রপোজিশন। সিমিলারলি এক্স ইজ অ্যান ইন্টিজার, দেখো এক্সটা ভেরিয়েবলের কাজ করছে, আমি যদি এখানটায় 10 দিতাম, 10 ইজ অ্যান ইন্টিজার, ইয়েস 10 ইজ অ্যান ইন্টিজার, এটা পৃথিবীর সকলে মানবে। Therefore this is a proposition and its truth value is true, বা this is a true proposition। ছোট করে যদি লিখি, এখানটায় যদি কেউ 10.5 লিখে দিত x এর জায়গায়, তাহলে this is an integer, 10.5 is an integer, এটা পৃথিবীর সকলেই ফলস বলবে। Therefore তখন কি হতো? this is a proposition but false proposition। বাট হি এখানটায় হি বলছি x, এটা কিন্তু এনাফ ইনফরমেশন দিতে পারছে না, x এর ভ্যালু কি, সেই জন্য এটা প্রপোজিশন হলো না। সিমিলারলি এটা আমি পরে বলছি, তারপরে এক্সাম্পলের পরে দেখো একটা নোট বলে লেখা আছে, ঠিক 2 নম্বর দিয়ে নেগেশন লেখা আছে বক্স করে, তার ঠিক উপরে কোন কোনগুলোকে দেখে আমি বলে দেবো যে এগুলো প্রপোজিশন হবে না, ঠিক আছে।
কিছু কিছু স্টেটমেন্টে আমার মাথা খাটাতে হবে, কিছু কিছু স্টেটমেন্টে আমি কিন্তু দেখেই বলে দেবো এটা প্রপোজিশন নয়। যেমন কোয়েশ্চেন, কোনো সেন্টেন্সের পরে যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে সেটা প্রপোজিশন হবে না। যেমন বললাম হোয়াট ইজ ইউর নেম, তাহলে হোয়াট ইজ ইউর নেম এই স্টেটমেন্টটার মধ্যে কি ইনফরমেশন আছে? কিছুই নাই, আমি শুধু তোমাকে জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে আমি জানতে চাওয়া এটা আবার ট্রু ফলসের কি ব্যাপার আছে? এর মধ্যে তো কোনো ইনফরমেশনই নেই, সেই জন্য সেটা কোয়েশ্চেন মার্ক থাকলে দিস ইজ নট এ প্রপোজিশন। একই রকম ভাবে এক্সক্লেমেশন, অবাক হয়ে গেছি, হোয়াট এ গুড বয় হি ইজ, বা হোয়াট এ গুড গার্ল সি ইজ, তাহলে সেই এক্সক্লেমেশন পরে যেটা দিই অবাক চিহ্ন যেটা, সেটাও যদি থাকে আমি আর ভেতরে কিছু পড়বই না, এক্সক্লেমেশন থাকলেও আমি সেটা নট এ প্রপোজিশন। অর্ডার মানে গিভ মি এ কাপ অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে অর্ডার করছি আমি, ক্লোজ দ্য ডোর, সেরকম যদি থাকে আমি ভাববই না, নট এ প্রপোজিশন। তারপরে এখানটা আরো পরিষ্কার লেখা আছে গিভ মি, মানে গিভ মি এ কাপ অফ ওয়াটার, কাপ অফ টি, বা এক্সকিউজ মি, আমরা বলি এক্সকিউজ মি সাইড প্লিজ, সেরকম যদি থাকে সেটাও নট এ প্রপোজিশন। অ্যাজ ওয়েল অ্যাজ কমান্ড টাইপ, কমান্ড মানে ওই অর্ডার যেটা সেটাকে আমি কমান্ড বলে আরো পরিষ্কার করে লিখেছি, ক্লোজ দ্য ডোর, সেটাও কিন্তু প্রপোজিশন হবে না। তাহলে কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন, অর্ডার বা কমান্ড যাই বলো, আর এটা অর্ডারের মধ্যেই গিভ মি সেটা চলে আসছে, আর এক্সকিউজ মি মানে এরকম ব্যাপার যদি থাকে আমরা চোখ বন্ধ করে ওটাকে নট এ প্রপোজিশন বলে দেবো। এবার আমি চারেরটে আছি, গেট আপ অ্যান্ড ডু ইউর এক্সারসাইজ। সকালবেলায় উঠে তোমার মা বা বাবা যেই বলুক, ছোটবেলায় বলতো তাড়াতাড়ি উঠে পর, বাড়ির কাজটা করে নে, তাহলে এটা কি হলো? তোমাকে অর্ডার দেওয়া হলো, সেটা এই কেসের মধ্যে চলে আসছে। দেয়ারফর দিস ইজ নট এ প্রপোজিশন বিকজ ইট ইজ অ্যান অর্ডার টাইপ স্টেটমেন্ট। ঠিক আছে, যদি কোশ্চেন মার্ক থাকে হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমরা লিখবো ক্লিয়ারলি দিস ইজ নট এ প্রপোজিশন সিন্স দিস ইজ এ কোয়েশ্চেন টাইপ স্টেটমেন্ট। বোঝা গেল? আচ্ছা, আর এই দুটোর মাঝে কিছু এক্সাম্পল আরো দেওয়া আছে, হ্যাঁ, তোমরা এগুলো পড়বে। যেমন ধরো 1 নম্বর, দিল্লি ইজ এ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা সবাই জানে। এখানটা একটু ভুল হয়েছে আমার, দিল্লি নয়, এটা নিউ দিল্লি লিখলে ঠিক হতো। নিউ দিল্লি ইজ এ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাহলে দিস ইজ, আমি ধরে নিচ্ছি যে নিউ দিল্লি লেখা আছে কোনটায়, তাহলে দিস ইজ এ প্রপোজিশন এবং সেটা ট্রু প্রপোজিশন, সেই জন্য ব্র্যাকেটে লেখা আছে প্রপোজিশন, দাগ দিয়ে ট্রু। তারপরে 2 + 2 = 3, এটা পৃথিবীর কেউ সত্যি বলবে না, সকলেই মিথ্যা বলবে, তাহলে প্রপোজিশন হয়ে গেল। এবং এটা যেহেতু ভুল তাই ফলস প্রপোজিশন, সেই জন্য পি, দেখো ব্র্যাকেটে লেখা আছে পি, একটা দাগ দিয়ে এফ, মানে প্রপোজিশন কিন্তু ফলস, এরকম শর্টে লিখে দিয়েছে। তারপরে 3 নম্বর, ডু ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি বলতে পারো, জিজ্ঞেস আছে, পরে কোশ্চেন মার্ক, চোখ বন্ধ করে, নট এ প্রপোজিশন। ঠিক আছে, ওরকম করে এক্সাম্পল দেওয়া আছে। তা আমরা আশা করি প্রপোজিশন বুঝতে পেরেছি, না বুঝতে পারলে আমরা নেক্সট দিন আরও ডিটেলসে বলবো। নেক্সট চলে আসছি আমরা 2 নম্বর, নেগেশন। এবারে আমরা নেগেশন মানে হচ্ছে যে কোনো একটা প্রপোজিশন দেওয়া আছে, ধরে নিচ্ছি পি প্রপোজিশন হয়ে গেছে, আমাদের যে লজিকে সেখানটা কিন্তু প্রপোজিশন নিয়ে বেশি কাজ, নট প্রপোজিশন নিয়ে কিন্তু আমাদের খুব একটা বেশি কাজকর্ম নেই। তাহলে আমি ধরে নিচ্ছি পি হচ্ছে একটা প্রপোজিশন, তাহলে তার নেগেশন মানে সেই প্রপোজিশনকে না সূচক বানাতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি এরকম লিখি যে 2 + 2 = 4, ইজ ইট এ প্রপোজিশন? ইয়েস, দিস ইজ এ প্রপোজিশন অ্যান্ড দিস ইজ প্রপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ ট্রু প্রপোজিশন। তাহলে এর নেগেশন এর নেগেশন মানে এটাকে না সূচক বানিয়ে দিতে হবে, মানে 2 + 2 = 4, এটাই না সূচক। এটাও কিন্তু একটা প্রপোজিশন হবে, বাট দিস ইজ ফলস প্রপোজিশন হয়ে যাবে। তাহলে নেগেশনের কাজ কি? প্রপোজিশন ট্রু থাকলে তাকে ফলস বানানো, আর ফলস থাকলে তাকে ট্রু বানানো। যেমন এটা 2 + 2 = 4, এটাই যদি দেওয়া থাকতো, ঠিক আছে, তাহলে দিস ইজ নট ইকুয়ালস টু 4, তাহলে দিস ইজ এ ফলস প্রপোজিশন। তাহলে তার নেগেশন কি? এর উল্টোটা লিখতাম, তাহলে নট ইকুয়ালস টু উল্টো হচ্ছে ইকুয়ালস টু, তাহলে দিস ইজ প্রপোজিশন, দিস ইজ অলসো এ প্রপোজিশন বাট দিস ইজ ট্রু প্রপোজিশন। ঠিক আছে, এবং এই যে বড় বড় এই যে এটা একটা এক্সপ্রেশন, এটাকে শর্টে আর বা এস এরকম করে লেখা হয়, যে এই যে এখানটা লেখা আছে পি ইজ এ প্রপোজিশন, যেমন এখানটা যদি লিখতাম আর ইজ এ প্রপোজিশন, তাহলে আর মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বোঝাতে চেয়েছে,
এবং কি জিনিস বোঝাতে চাইছে সেটা কোশ্চেনে লেখা থাকবে, যে এরকম লেট আর ইকুয়ালস টু 2 + 2 = 4। তাহলে আমরা যখনই লিখবো আর, কোনো একটা কথায় আসলো আর ইজ এ প্রপোজিশন, তার মানে আর মানে আমরা বুঝবো যে 2 + 2 = 4 এই কথাটাকে বলতে চাইছে। যেমন এখানটা লেখা আছে পি ইজ এ প্রপোজিশন, তাহলে পি মানে কি সেটা কিন্তু লিখে দেওয়া আছে, এবং প্রপোজিশন মানে বুঝতেই পারছো ওর ভেতরে এনাফ ইনফরমেশন আছে যেটা ট্রু না ফলস আমরা বলতে পারবো। আচ্ছা, তাহলে নেগেশনের ডেফিনেশন কি? লেট পি ইজ এ প্রপোজিশন দেন ইটস নেগেশন ইজ ডিনোটেড বাই, এই যে সাইন, এই সাইনটা হচ্ছে এরকম, নট পি, বা এরকম করেও লেখা হয়, এটা ডিনোটেড বাই, অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ ইট ইজ নট দ্য কেস দ্যাট পি। আমরা তো বললাম নেগেশন মানে না সূচক করা, তাহলে এটা আবার কি লেখা আছে? ইট ইজ নট দ্য কেস দ্যাট পি। আমরা একটা এক্সাম্পল নিয়ে বলি, তাহলে দেখি যে এখানটা কিভাবে কি বলতে চাইছে। দেখো এখানটা নিচে এক্সাম্পল, এর ফার্স্ট এক্সাম্পল যেটা, একটা স্টেটমেন্ট বলা আছে রাম হ্যাজ এ কার, যেটাকে আমি পি, এই মানে এটাকে ছোট করে লিখবার জন্য পি ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে পি ইজ এ প্রপোজিশন, যেটা কি রাম হ্যাজ এ কার, এর আমি নেগেশন বানাবো। তাহলে কি লিখবো? ধরো নেগেশন বানানোর অনেক রকম পদ্ধতি আছে, যেমন আমি বাংলাতেই বললাম রাম হ্যাজ এ কার, মানে রামের একটা গাড়ি আছে। তাহলে তার উল্টো কথা কি হবে? রামের কোনো গাড়ি নেই। এটা তো সোজা শব্দে আমরা এরকম ভাবে বলে থাকি। আরও একটা ভাষা ইউজ করি, দেখো আমি বললাম রাম হ্যাজ এ কার, এবার তুমি এর উল্টো কথা বলতে চাইছো, তাহলে এরম ভাবে তো বলি যে এটা হতেই পারে না যে রামের একটা গাড়ি আছে। আমি আবার বলছি, আমি বললাম রামের একটা গাড়ি আছে, কেউ একজন আমার কথাটা ঠিক নয় সেটা বোঝাবার জন্য এরকম তো বলে থাকে, এটা হতেই পারে না যে রামের একটা গাড়ি আছে। তাহলে আমরা সোজা সাপটা ভাষাতে এরকম করে লিখি, নট পি, রাম হ্যাজ এ কার, তাহলে রাম হ্যাজ নো কার, রাম হ্যাজ নো কার, এটাই হচ্ছে এর ঠিক উল্টো কথা। আবার এরম করেও লিখি যে এটা হতেই পারে না যে রামের একটা গাড়ি আছে, ইট ইজ নট দ্য কেস দ্যাট, যেটা আমরা বাংলায় বলে থাকি যে এটা হতেই পারে না, এই কেসটা হতেই পারে না যে রামের একটা গাড়ি আছে। তাহলে নেগেশন কিন্তু দুরম ভাবে করা যায়। যদি আমি ভাষাটাকে পরিষ্কার বুঝতে পারি কোথায় নট লাগাতে হবে কোথায় নো লাগাতে হবে, তাহলে আমরা সেখানটা দিয়ে দেবো। আর যদি বুঝতে না পারি, জাস্ট এই সেন্টেন্সটার সামনে এইটা জুড়ে দেবো, ইট ইজ নট দ্য কেস দ্যাট। দেখো এখানটা কিন্তু কোথাও নো ফো আমি লিখিনি, তুমি ইট ইজ নট দ্য কেস দ্যাট টু লিখলে, যে রাম হ্যাজ নো কারও লিখলে, তাহলে দুটো নোতে কিন্তু আবার ইয়েস হয়ে যাবে, মানে ঘুরিয়ে এটাই চলে আসবে। সুতরাং খুব কেয়ারফুলি লিখতে হবে যে রাম হ্যাজ নো কার, এটা হচ্ছে এর নেগেশন, নো লাগিয়ে দিয়েছি। বা নো যদি আমি না লাগাতে চাই, বা কোথায় নো হবে আমি যদি বুঝতে না পারি, তাহলে সোজা সাপটা যে স্টেটমেন্টটা দিয়েছে তার সামনে এই কথাটা জুড়ে দেবো, ইট ইজ নট দ্য কেস দ্যাট রাম হ্যাজ এ কার, এটা হতেই পারে না যে রামের একটা গাড়ি আছে। বোঝা গেল নেগেশন কাকে বলে? তাহলে সেটা এখানে লেখা আছে, পি ইজ এ প্রপোজিশন। আচ্ছা, যে কোনো আমরা এরকম নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, এরকম প্রচুর ডেফিনেশন আমাদের আছে। তো এই ডেফিনেশনগুলো আমরা এইভাবে, মানে প্যাটার্নটা এরকম যে লেট পি ইজ এ প্রপোজিশন দেন নেগেশন ইজ ডিনোটেড বাই, প্রথম লাইনটা লিখবো ইট ইজ ডিনোটেড বাই, মানে ওর নোটেশনটা কি হয় সেটা লিখবো, তারপরে লিখবো ডিফাইন্ড অ্যাজ, মানে ওর ডেফিনেশনটা কি, ডিনোটেড অ্যাজ তারপরে ডিফাইন্ড অ্যাজ, প্রত্যেকটার প্যাটার্ন কিন্তু এরকম ডেফিনেশনের, ডিনোটেড বাই দিস অর দিস অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ ইট ইজ নট দ্য কেস দ্যাট পি। হলো। সিমিলারলি নিচে 2 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে, আচ্ছা যে কোনো ডেফিনেশন, সেটা ডেফিনেশন যদি দেয় তাহলে কিন্তু আমাদের ওর সাথে এক্সাম্পলে একটা মনে রাখতে হবে। তাহলে আমাদের যদি বলে ডিফাইন প্রপোজিশন, তাহলে আমাদের প্রপোজিশন লিখবো ডেফিনেশন যা লিখেছিলাম, তার সাথে সাথে একটা এক্সাম্পলও দেবো, ঠিক আছে? সেরকম নেগেশন যদি দেয়, একটা নেগেশন ডেফিনেশন দেবো, তার সাথে সাথে একটা এক্সাম্পলও দেবো। রাম হ্যাজ এ কার, ইটস নেগেশন ইজ এরকম, ইট ইজ নট দ্য কেস দ্যাট রাম হ্যাজ এ কার, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি 2 নম্বর আছে রহিমস ফোন হ্যাজ অ্যাট লিস্ট 12 GB মেমোরি, মানে রহিমের ফোনে অন্তত 12 GB মেমোরি আছে। তাহলে সেটা কি লিখবো? অন্তত মানে ওর মেমোরিটা কি গ্রেটার ইকুয়ালস টু 12 GB। রহিম মেমোরি অফ রহিম ফোনস হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 12 GB, তার উল্টো কথা কি লেস দেন 12 GB। রহিম ফোন হ্যাজ ম্যাক্সিমাম 12 GB মেমোরি, ঠিক তো?
সেটা লেখা আছে। প্রথমে কি দেওয়া আছে, রহিম ফোনস হ্যাজ অ্যাটলিস্ট 12 GB মেমোরি। অ্যাটলিস্ট মানে সব থেকে কম 12 GB মেমোরি আছে, এটা কেউ বলেছে। তার উল্টো কথা কি, রহিমস ফোন হ্যাজ লেস দ্যান 12 GB মেমোরি। বোঝা গেল? বা যদি আমি ভাষাটা বুঝতে না পারি, ধরো জটিল কোনো একটা ইংরাজি ভাষা দিয়েছে, তাহলে আমরা জাস্ট ওই রহিম ফোন হ্যাজ অ্যাটলিস্ট 12 GB মেমোরি তার সামনে লাগিয়ে দেবো ইট ইজ নট দ্য কেস দ্যাট দিস। তাহলে চালাকি মারলে হবে না কিন্তু, মানে এই নো করাটাও আমাকে বুঝতে হবে। যেমন এটা অ্যাটলিস্ট 12 GB মেমোরি, তার উল্টো কথা কি লেস দেন 12 GB মেমোরি, সেটাও কিন্তু আমাকে শিখতে হবে। সবসময় ইট ইজ নট দ্য কেস দ্যাট বলে চালালে কিন্তু হবে না, ঠিক আছে? বেশ, তারপরে আমরা 3 নম্বরে চলে আসি, কম্বিনেশন অফ 2 অর মোর প্রপোজিশন। একের বেশি প্রপোজিশনকে আমরা কিভাবে যুক্ত করব। আচ্ছা, কনজাংশন এর মানে কি? কনজাংশন মানে দুটো প্রপোজিশনকে অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া, তাকে বলা হয় কনজাংশন। আর ঠিক এর পরের ডেফিনেশনই আছে ডিসজাংশন, মানে দুটো প্রপোজিশনকে অর দিয়ে জুড়ে দেওয়া। যেমন ধরো আমার কাছে একটা কারও আছে আর একটা মোবাইলও আছে, ঠিক আছে? ধরো এরকম হলো, আই হ্যাভ এ কার, ফুল স্টপ দিয়ে আবার একটা লাইন লিখলাম, আই হ্যাভ এ মোবাইল। তাহলে দুটোকে আমরা তো এরকমভাবে বলতে পারি, আই হ্যাভ এ কার অ্যান্ড এ মোবাইল। আমি একটু লিখি, তাহলে ব্যাপারটা একটু ভালো করে বুঝতে পারবো। তাহলে আমরা কি দেখছি, ধরো যেটাই বললাম সেটা লিখেছি আমি। এটা মানে ধরো একটা পি প্রপোজিশন, ছোট করে এর নামটা দেওয়া হয়েছে পি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে কিউ। তাহলে পি মানে কি, আই হ্যাভ এ কার, কিউ মানে কি, আই হ্যাভ এ মোবাইল। তাহলে আমি এদের যদি কনজাংশন লিখি, যার নোটেশন হচ্ছে পি কনজাংশন কিউ, তাহলে এদের ভেতরে অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে আমার কনজাংশনের কাজ। তাহলে এটা মানে আই হ্যাভ এ কার অ্যান্ড আই হ্যাভ এ মোবাইল। কিন্তু এই যে এই কথাটা তো কমন, আই হ্যাভ, তাহলে এই কথাটা আমি দুবার লিখবো না, তাহলে কমন নেওয়ার মতন করে নিয়ে নিচ্ছি, আই হ্যাভ এ কার অ্যান্ড এ মোবাইল। বোঝা গেল? এই পোর্শনটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে কনজাংশনের কাজ। তাহলে কনজাংশনের কাজ কি, দুটো স্টেটমেন্টকে অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া। দেখো, আর এরপরে আমরা পড়াবো ডিসজাংশন, যেটা সাইন এরকম। তা আমরা একটু কনজাংশন আর ডিসজাংশনটা মনে গন্ডগোল লেগে যায়, যে এটা হচ্ছে কনজাংশন আর এটা হচ্ছে ডিসজাংশন। কনজাংশন মানে হচ্ছে অ্যান্ড হবে, ডিসজাংশন মানে অর হবে। এখানটাতে যদি আমরা ডিসজাংশন করতাম, তাহলে আই হ্যাভ এ কার অর এ মোবাইল লিখে ছেড়ে দিতাম। তো এটার সাইনটা গন্ডগোল লেগে যায়। আমরা একটু মনে রাখবো কি করে, এটা দেখো ইন্টারসেকশনের মতন দেখতে, আর এটা মানে ইউনিয়নের মতন দেখতে। ইন্টারসেকশনে অ্যান্ড হয়, ইউনিয়নে অর হয়। বোঝা গেল? আমরা এখনো যদিও এটা পড়াইনি, তবু আগের থেকে বলে রাখলাম। তাহলে কনজাংশনের ডেফিনেশন আমরা কি লিখবো, লেট পি কিউ আর টু প্রপোজিশনস, দেন কনজাংশন অফ পি কিউ ঠিক একই প্যাটার্নে, ডিনোটেড বাই ডিফাইন্ড অ্যাজ। তাহলে দেন কনজাংশন অফ পি কিউ ইজ ডিনোটেড বাই দিস অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ পি অ্যান্ড কিউ, মানে দুটো প্রপোজিশনকে অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া। যেমন এরকম দুটো যদি প্রপোজিশন থাকে, দেন পি কনজাংশন কিউ ইজ গিভেন বাই আই হ্যাভ এ কার অ্যান্ড এ মোবাইল। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা আমরা এক্সাম্পলটা আগেই বলে দিলাম, ডেফিনেশনটা প্রথমে লেখা আছে, তারপরে দেখো একটা বোল্ড করে লেখা আছে নোটে, রিমেম্বার দ্যাট পি conjunction q is true when both of the propositions are true, otherwise it is false. এটা মানে কি বলতে চাইছে, ধরো পি হচ্ছে, আচ্ছা মানে আমি বলতে চাইছি, যেমন পি এর তো একটা ট্রুথ ভ্যালু আছে, হয় সে ট্রু না হয় সে ফলস। অ্যাজ ওয়েল অ্যাজ কিউ, এটাও তো একটা ট্রুথ ভ্যালু আছে, হয় সে পি না হয় ফলস। তাহলে আমি যদি তাদের কনজাংশন করি, তাহলে সেটাও তো একটা প্রপোজিশন হলো, তাহলে সেটার ট্রুথ ভ্যালু কি হবে, সেটা ট্রু হবে না ফলস হবে, নাকি দুটোই হবে, নাকি কিছুই হবে না? তো দেখো, আমি প্রপোজিশন করেছি, কনজাংশন করে দিয়েছি, সেখানে কি বলেছে, আই হ্যাভ এ কার অ্যান্ড এ মোবাইল। তার মানে যখন দুটোই থাকবে, তখনই আমার এই বক্তব্যটা ভ্যালিড হবে। ভ্যালিড মানে ট্রু হবে। যদি এরকম থাকে, কার আছে কিন্তু মোবাইল নেই, তাহলে অ্যান্ড দিয়ে যেহেতু লিখেছি, তাহলে কার আছে মোবাইল নেই, আমার বক্তব্যটা তাহলে কি সঠিক হবে? হবে না। আমার মোবাইল আছে কার নেই, আমি অ্যান্ড দিয়ে জুড়েছি, তাহলে সেটা ফলস হয়ে যাবে। একমাত্র অ্যান্ড দিয়ে জুড়েছি, এটা ট্রু কখন হবে, যখন বোথ আর ট্রু। বাকি এটা ট্রু হলো এটা ফলস হলো, তাহলে কিন্তু কনজাংশন ফলস হয়ে যাবে, বা উল্টোটা হলো সেটাও ফলস হয়ে যাবে। দুটো যদি হয় তাহলে তো একদম ডাহা মিথ্যে কথা। আই হ্যাভ এ কার অ্যান্ড এ মোবাইল, যে দুটোর মধ্যে একটিও নেই, তাহলে তো সে তো অবভিয়াসলি
ফলস। বোঝা গেল? সুতরাং এটাকে ট্রু হতে গেলে দুটোকেই ট্রু হতে হবে, পি কেও ট্রু হতে হবে, কিউ কেও ট্রু হতে হবে, তবেই তাদের কনজাংশন ট্রু হবে। তো সেটাই চারটে কেস হবে মোট। যখন দুটোই ট্রু, যখন একটা কেস গেল, সেকেন্ড কেস এ ট্রু এ ফলস, তারপরে কেস এ ফলস এ ট্রু, তারপরে কেস দুটোই ফলস। চারটে কেস আমাকে মনে রাখতে হবে। তার মধ্যে আমি যদি একটা দিয়ে মনে রাখি বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। কি? তো when p q are both true then the conjunction is true, in all other cases it is false। দুটোই যখন ট্রু তখনই ট্রু, আর বাকি যে কেসগুলো আছে সে সবগুলোতেই ফলস। সেটা কোনটা লেখা আছে, remember that p conjunction q is true when both the propositions are true, otherwise it is false। otherwise মানে বাকিগুলোর জন্য। দিয়ে নিচে আমরা ট্রুথ টেবিল বানাবো। ট্রুথ টেবিল মানে যখনই আমাদের কম্পোজিশন চলে আসবে, মানে একের বেশি প্রপোজিশন চলে আসবে, তখনই সেই কম্পোজিট প্রপোজিশনের ট্রুথ ভ্যালু বার করা হয় ট্রুথ টেবিল দিয়ে। কেমন করে করবো? একদম ইজি জিনিস, তোমরা হয়তো আগে করেওছো এগুলো। পি কিউ তাদের কনজাংশন করলে কি হবে? তাহলে এক হতে পারে দুটোই ট্রু, আরেকটা হতে পারে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস, আরেকটা হতে পারে প্রথমটা ফলস দ্বিতীয়টা ট্রু, আরেকটা দুটোই ফলস। এই চারটে কেস ছাড়া দেখো আর কিছু আসার সম্ভাবনা নেই, ঠিক তো? এবার তুমি এটা এরকম করতে পারো, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস, তুমি এটাকে আগে তুলে দিলে, প্রথমটা ফলস দ্বিতীয়টা ট্রু আর একে নিচে নামিয়ে দিলে, সেটা হতে পারে। কিন্তু এই চারটের বাইরে আসবে না। আমরা তাহলে রো কটা আসবে? চারটে। কি করে কনফার্ম হবো? আমরা মনে রাখবো সবসময় এর ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে নাম্বার অফ প্রপোজিশনস। তাহলে এখানে প্রপোজিশন কটা? পি একটা কিউ একটা, দুটো প্রপোজিশন। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তাহলে চারটে হচ্ছে আমাদের কম্বিনেশন আসবে বা চারটে রো আসবে। মনে থাকবে 2 টু দি পাওয়ার n। নিচের 2 তো আর চেঞ্জ হচ্ছে না, এই nটা চেঞ্জ হবে। দুটো ভেরিয়েবল হলে 2 হবে, তিনটে ভেরিয়েবল হলে 3 হবে। আচ্ছা, তিনটে যদি ভেরিয়েবল হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8। তখন 8খানা কম্বিনেশন হবে, মিন্স 8খানা রো হবে। যখন আসবে তিনটে তখন বলবো। তাহলে এই কনজাংশন কখন ট্রু? যখন বোথ আর ট্রু, এটা আর এটা দুটোই ট্রু, তাহলে এই ক্ষেত্রেই শুধু ট্রু। বাকি এখানে দুটো ট্রু নেই, তাহলে ফলস। সিমিলারলি এটাও ফলস, এটা তো একদম ডাহা ফলস, একদম পুরোপুরি মিথ্যা কথা। বোঝা গেল? তাহলে আমাদের যদি বলে কনজাংশন, হোয়াট ডু ইউ মিন বাই কনজাংশন দিয়ে 2 নম্বর দিল, তাহলে আমরা ডেফিনেশন লিখবো, তারপরে ওই একটা ওয়ার্ড লিখবো, ইট ইজ ট্রু হোয়েন বোথ দ্য প্রপোজিশনস আর ট্রু। তারপরে ইটস ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল ইজ গিভেন বিলো, দিয়ে এটা দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এই ট্রুথ টেবিল গোটা মুখস্থ রাখার দরকার নেই, আমি একটা লাইন মনে রাখবো, কনজাংশন ইজ ট্রু হোয়েন বোথ দ্য প্রপোজিশনস আর ট্রু। তাহলে একমাত্র এটাই ট্রু। বোঝা গেল? ওই জন্য ওটাকে আমি বোল্ড করে দিয়ে রেখেছি, মোটা করে দিয়ে রেখেছি। ওই লাইনটা মনে রাখলেই আমাদের ট্রুথ টেবিলটা মনে থাকবে। বোঝা গেল? আচ্ছা, আমি এক্সাম্পল আসছি, তার আগে ডিসজাংশনটাও বলে দিই। ডিসজাংশনে কি হবে? পি কিউ আর ট্রু প্রপোজিশনস, দেন ডিসজাংশন, ডেফিনেশনটা ডিসজাংশন হবে, হ্যাঁ। দেন ডিসজাংশন অফ পি কিউ ইজ ডিনোটেড বাই, জাস্ট এটা উল্টে যাবে, ইউনিয়নের মতন হয়ে যাবে, অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ পি অর কিউ। তাহলে ওই কথাটাই আমি আসি, যে আই হ্যাভ এ কার, অ্যান্ড এর জায়গায় অর হয়ে যাবে, অর এ মোবাইল। ঠিক আছে? তাই যদি হয় তাহলে আমার কখন কখন ট্রু হয় আমি একটু দেখি। এই কম্বিনেশন তো এরকমই থাকবে, এইখানটা কি হয় সেটা আমি দেখতে চাইছি। ডিসজাংশনে তাহলে কনজাংশন মানে কিন্তু অ্যান্ড, আর ডিসজাংশন মানে অর, এটা মাথায় রাখবো। তাহলে যদি ধরো এরকম থাকে যে আমার কারও আছে মোবাইলও আছে, আমার অর মানে কি, আমি লোককে বলে বেরিয়েছি আমার কার আছে অথবা মোবাইল আছে। তাহলে যদি দুটোই থাকে বেশ ঠিকই আছে, ভালো কথা। যদি কার আছে মোবাইল নেই, তাহলেও কিন্তু আমি খুব একটা মিথ্যা কথা বলিনি, আমি অর বলেছি, কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। আচ্ছা, উল্টোটা, কার নেই মোবাইল আছে, তাহলেও কিন্তু আমি সত্যি কথাই বলেছি। যদি দুটোই না থাকে তখনই কিন্তু সমস্যা অরের ক্ষেত্রে। তাহলে অ্যান্ডের ক্ষেত্রে কি ছিল, মানে কনজাংশনে কি ছিল, ইট ইজ ট্রু হোয়েন বোথ আর ট্রু। এখানে কি বলবো, ডিসজাংশনের ক্ষেত্রে ইট ইজ ফলস হোয়েন বোথ আর ফলস, ইন অল আদার কেসেস ইট ইজ ট্রু। ক্লিয়ার? তো সেটাই দেখো ডেফিনেশনে ঠিক তার পরের পেজে দেওয়া আছে 3.b, disjunction. PQ are two proposition, then disjunction of PQ is denoted by অমুক and defined by P or Q.
দিয়ে বোল্ড করে লেখা আছে রিমেম্বার দ্যাট পি ডিসজাংশন কিউ ইজ ফলস হোয়েন বোথ দ্য প্রপোজিশনস আর ফলস আদারওয়াইজ ইট ইজ ট্রু। তাহলে একমাত্র এই জায়গাতেই ফলস হবে, বাকি কিন্তু সব জায়গাতেই ট্রু হবে। তাহলে আমরা শুধু মনে কি রাখবো, ডিসজাংশনের ক্ষেত্রে এটা ফলস। অর দেওয়া আছে তো খুব একটা মনে রাখার জন্য মাথায় চাপ দেওয়ার দরকার নেই, এমনি এমনি মনে থেকে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কনজাংশন আর ডিসজাংশনের ডেফিনেশন। দিয়ে তারপরে কিছু এক্সাম্পল আছে, আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই। যেমন ধরো কনজাংশনের এক্সাম্পল 1, তাহলে আমাদের ছোট করে একটা এক্সাম্পল দেওয়া আছে কনজাংশনের। দেখো প্রথমে লেখা আছে গিভেন দ্যাট আর মানে দেওয়া আছে দ্য নাম্বার এক্স ইজ অড, আর এস মানে দেওয়া আছে দ্য নাম্বার এক্স ইজ প্রাইম। অড মানে হচ্ছে বিজোড়, আর প্রাইম মানে তো একটু আমরা দেখলাম মৌলিক। তাহলে দেখো আর কিন্তু প্রপোজিশন হয়ে নেই, এক্স আননোন ভেরিয়েবল, সিমিলারলি এসটাও প্রপোজিশন নেই। তাহলে আর আর এক্স এর পার্টিকুলার কোনো ভ্যালু যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা প্রপোজিশনই হবে না, তাহলে এদের কনজাংশন ডিসজাংশন যাই বলো কিছুই হবে না, ঠিক তো। তাহলে সেই জন্য আমাদের প্রথমে বলেছে ঠিক তারপরে এ বলে যে when if x equals to 3, তাহলে আমাদের আর কনজাংশন এসটা কেমন হবে। এমনি যদি x equals to 3 না বলতো তাহলে কিন্তু ওদের কনজাংশন হতো না, সেই জন্য প্রথমেই কন্ডিশন দিয়ে দিয়েছে if x equals to 3, তাহলে এর ভ্যালু কি হবে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু 3 পুট করে দিই, তাহলে আর মানে কি দ্য নাম্বার 3 ইজ অড, ইয়েস আর মানে তাহলে ট্রু হয়ে গেল, আর এর ট্রুথ ভ্যালু ট্রু হয়ে গেল। সিমিলারলি এখানটায় 3 যদি পুট করে দিই দ্য নাম্বার 3 ইজ প্রাইম, ইয়েস 3 মৌলিক সংখ্যা, তাহলে এসও ট্রু হয়ে গেল, তাহলে আলটিমেটলি কনজাংশন এটাও ট্রু হয়ে গেল। তাহলে আমরা লিখবো কি করে, ধরো এরকম আননোন দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখবো যে when x equals to 3 then r is true, again পরের এতে ফুল স্টপ দিয়ে again when x equals to 3 s is also true, therefore their conjunction are this of this is true। ব্যাস, আমি মুখে যেটা বললাম সেটাই লিখবে, নোটে কেমন লেখা আছে অন্যরকম ভাবে লেখা থাকতে পারে। আচ্ছা নেক্সট বিতে চলে আসি, x এর ভ্যালু যখন 9 তখন কি হবে, তাহলে এখানটাও আর কনজাংশন এস। আচ্ছা x এর ভ্যালু যখন 9 ইজ অড, ইয়েস দিস ইজ ট্রু। আচ্ছা তারপরে x এর ভ্যালু যখন পরেরটায় বসাচ্ছি দ্য নাম্বার 9 ইজ প্রাইম, 9 কি প্রাইম মৌলিক সংখ্যা, অবভিয়াসলি নট। কেন, কারণ 1 আর 9 ছাড়াও ওকে অন্য কিছু দিয়ে ভাগ করা যায় যেটা হচ্ছে 3, তাহলে এইটা কিন্তু ফলস হয়ে গেল। তাহলে তখন কনজাংশনের ট্রুথ ভ্যালু কি হবে, ফলস, কারণ কনজাংশনের ট্রুথ হতে গেলে দুটোকেই ট্রু হতে হয়। তাহলে আমরা লিখবো কি করে, যে লিখবো এরকম যে when x equals to 9 then r is true but s is false। কি বলি, মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছে, জানি না শেষ কতটুকু পর্যন্ত বলেছি। তো আবার বলছি দেখো এক্সাম্পল টুতে এরকম 3টে প্রপোজিশন দিয়েছে পি কিউ আর। পি মানে দ্য নাম্বার 11 ইজ প্রাইম, কিউ মানে দ্য নাম্বার 17 ইজ ইভেন, ইভেন মানে জোর, আর আর মানে হচ্ছে দ্য নাম্বার 23 ইজ প্রাইম, ঠিক আছে। তাহলে এবার আমাদের পি কনজাংশন কিউ, কিউ কনজাংশন আর, পি কনজাংশন আর এগুলো বার করতে হবে। তো দেখো এখানটা এক্স ফেক্সের ঝামেলা কিন্তু নেই, এখানটায় এক্স ফেক্স নেই, তার মানে এটা অলরেডি প্রপোজিশন হয়ে আছে। তাহলে এক্স এর ভ্যালু ফর এক্স ইকুয়ালস টু 3, এটা কনজাংশনটা ট্রু না ফলস ওসব দেওয়ার দরকার নেই, এই জন্য এখানটা প্লেন পি কনজাংশন কিউ দিয়েছে। যদি এক্স থাকতো তাহলে লিখতে হতো ফর এক্স ইকুয়ালস টু 3 ফাইন্ড দ্য ট্রুথ ভ্যালু অফ দিস, আর এখানে ডাইরেক্ট কি বলবে ফাইন্ড ট্রুথ ভ্যালু অফ দিস, কারণ দেওয়াই আছে। আচ্ছা তার মধ্যে পি দ্য নাম্বার 11 ইজ প্রাইম, ইয়েস দিস ইজ ট্রু, 11 প্রাইম সংখ্যা। কিউ দ্য নাম্বার 17 ইজ ইভেন, 17 জোড় সংখ্যা তাই বলেছে, কিন্তু 17 তো বিজোড়, তাহলে কিউ এর ট্রুথ ভ্যালু হচ্ছে ফলস। সিমিলারলি আর মানে দ্য নাম্বার 23 ইজ প্রাইম, 23 প্রাইম নাম্বার, ইয়েস দিস ইজ ট্রু, 1 আর 23 ছাড়া কিছু ভাগ করা যায় না অন্য কিছু দিয়ে। তাহলে এবার বলেছে পি কনজাংশন কিউ এর ট্রুথ ভ্যালু কত, তাহলে ট্রু আর ফলস এর ট্রুথ ভ্যালু অবভিয়াসলি ফলস হয়। কিউ কনজাংশন আর, ফলস আর ট্রু, অবভিয়াসলি এটা ফলস।
তারপর কি বলেছে, পি কনজাংশন আর, এটাও ট্রু এটাও ট্রু, দেয়ারফর দিস ইজ ট্রু। পরিষ্কার? এগুলো হলো কনজাংশনের এক্সাম্পল। ডিসজাংশনের এক্সাম্পলও দেখবে নিচে, ডিসজাংশনের ট্রুথ টেবিলের পর নিচে দেওয়া আছে, 2-3-4টে দেওয়া আছে। আমি এখান থেকে একটু বলে দিই। এইগুলোতেই বললো যে কনজাংশন না করে ডিসজাংশন দিয়ে দিলাম, তাহলে যে ট্রুথ ভ্যালু কি হবে? তাহলে পি এটা ট্রু, তাহলে ডিসজাংশনে কি দুটোর মধ্যে কোনো একটা ট্রু হলেই কিন্তু ট্রু হয়ে যায়। তাহলে পি কিউ একটা ট্রু আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ট্রু হয়ে গেল। ডিসজাংশনের ক্ষেত্রে এটা ট্রু হয়ে গেল, কনজাংশনের ক্ষেত্রে যেটা ফলস ছিল। সিমিলারলি কিউ আর, এদের এটা ট্রু আছে, দেয়ারফর দিস ইজ ট্রু। পি কিউ দুটোই ট্রু, তাহলে তো আরো ভালো করে ট্রু হবে ডিসজাংশনে। এখানে কনজাংশনে এটা ফলস এটা ট্রু হয়েছিল, ডিসজাংশনে সবাই ট্রু হয়ে গেল। একই রকম ভাবে এখানে এক্স দিয়েও দিতে পারে, যেগুলো আমাদের এক্সাম্পলে দেওয়া আছে দেখবে হয়তো এক্স দিয়েও দেওয়া আছে। তখন আমাকে বলতে হবে যে ফর এক্স ইকুয়ালস টু 3 ফাইন্ড দ্য ট্রুথ ভ্যালু অফ দিস। তাহলে তখন এক্স এর ভ্যালু এখানে 3 পুট করবো, দেখবো কি, এক্স এর ভ্যালু এখানে 3 পুট করবো, দেখবো কি, দিয়ে তার করসপন্ডিং ভ্যালু আমি বার করবো। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু প্রথম দিন আজকে এতদূর পর্যন্ত থাকলো, আমরা হচ্ছে পিডিএফ এর 2 নম্বর পেজ শেষ করে দিলাম। নেক্সট দিন আমরা পড়বো 3.c এক্সক্লুসিভ অর। দেখো আমি পড়ালাম অনেকক্ষণই, হয়তো 40-45 মিনিট হয়তো হলো, তো আমি প্রথম দিন অল্প করেই ছেড়ে দিচ্ছি, আর মনে হচ্ছে যেন বিরাট পড়ালাম, কিন্তু দেখো বেসিক্যালি এখানটায় আমার শুধু বকাই হয়েছে, বিশেষ কিছু কিন্তু আমি পড়াইনি, তাই নয়? সুতরাং লজিকটাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এইটুকুই জিনিস, এর ভেতরে কোনো জটিল ক্যালকুলেশনও নেই। এরকম কিরকম ডেফিনেশন আসবে, ডিফাইন প্রপোজিশন উইথ অ্যান এক্সাম্পল, বা ডিফাইন কনজাংশন, ডিফাইন ডিসজাংশন, বা দুটো স্টেটমেন্ট দিল দিয়ে বললো যে ফাইন্ড দ্য ট্রুথ ভ্যালু অফ দিস ডিসজাংশন, এইরকম টাইপেরই কোশ্চেন আসবে। ঠিক আছে? বেশ, আজকে এই পর্যন্ত থাকলো।